Disclaimer: this channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী কোনো দলের হয় না, মুখ্যমন্ত্রী পোস্টটা সরকারের হয়। তা যে দেশের মুখ্যমন্ত্রী মায়েদের মেয়েদের রেট ফিক্স করে দেয় তাকে কি মুখ্যমন্ত্রী বলে নাকি দালাল বলে? কিন্তু ভোট দিয়েছিলেন পরিবর্তনের আশায়। তাদের উদ্দেশ্যেও আমি বলতে চাই, 15টা বছর কেটে গেল। অনেক বুদ্ধিজীবী বলেছিল কিভাবে বামেরা শিল্পটা ভুল পথে করেছে। আজ 15 বছর নদী দিয়ে অনেক জল বয়ে গেছে, কিন্তু আমরা কেন দেখতে পারলাম না মমতা ব্যানার্জি একটা কাঁচি হাতে অন্তত একটা নেল পালিশের কারখানা বা একটা সেফটি পিনের কারখানা উদ্বোধন করলেন? কেন দেখতে পেলাম না আজকে? ভাববো না আমরা ভোটটা দিতে যাওয়ার আগে এই কথাগুলো? এখন গর্ব করে বলতে পারি। অনেকেই বলছিলেন, আমাদের কুতুবুদ্দিন দাদাভাইও বলছিলেন, সেলিম কাকুও বলছিল, প্রাক্তন বিধায়ক, আমাদেরও মন্ত্রী ছিল 34 বছর বাম জামানায়, আমাদেরও দুজন মুখ্যমন্ত্রী ছিলেন, আমাদের পঞ্চায়েত মেম্বারও ছিল, প্রধানও ছিল, কিন্তু কোনোদিনও একটা কোনো সরকারি প্রকল্পের টাকা, যে সরকারি প্রকল্প কিনা আমার আপনার ঘাম ঝরানো ট্যাক্সের টাকায় হয়, সেই সরকারি প্রকল্পের টাকায় নিজের ছবি দিয়ে বিজ্ঞাপন করেছে। তাই অনেক কথা আমরা ভুলে গেছি। আমরা ভুলে গেছি যে কিভাবে বামেরা বক্রেশ্বর শিল্প করেছিল। কেন মমতা ব্যানার্জির সরকার একটা বক্রেশ্বর করতে পারলো না? আমরা দেখেছি 34 বছরে আজকে আইএসএফ এর যে জোট সঙ্গী যে বামপন্থীরা রয়েছেন, সেই বামপন্থীরা ক্ষমতায় থাকাকালীন একটা ডিভিসি প্রকল্প করেছিল। আমরা দেখেছি গৌতম দেব আবাসন মন্ত্রী ছিল সেই সময়, আমাদের সকলের পরিচিত টাকিতে বাড়ি। সেই গৌতম দেব আইটি হাব করেছিল যুবক ছেলে মেয়েদের জন্য একটা সেক্টর 5-এ। 15 বছর হয়ে গেল, মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত একটা অন্তত সেক্টর 5 বা সেক্টর 6 বা সেক্টর 7 কেন করে উঠতে পারলো না? কেন আমার ঘরের শিক্ষিত ছেলেটাকে ব্যাঙ্গালোরে গিয়ে আজকে কাজ করতে হয় আর পরিযায়ী হয়ে ফিরে আসতে হয় কফিনবন্দি হয়ে? সেই কথাটা একবার আমরা ভাববো না ভোট দিতে যাওয়ার আগে? নাকি শুধু হিন্দু হিন্দু মুসলিম মুসলিম করব? আজকে ভাবুন, মমতা ব্যানার্জি এমন একজন মহিলা, সব জায়গায় নিজের ছবির বিজ্ঞাপন দিয়ে বেড়াচ্ছে। সামনেই 25শে বৈশাখ আসছে। আমরা দেখব কি, আগে আমরা দেখতাম ছোটবেলায় স্কুলে বিভিন্ন জায়গায় হতো পাড়ার মোড়ে অনুষ্ঠান, রবীন্দ্রনাথ ঠাকুরের বড় একটা ছবি, সেখানে আমরা মাল্যদান দিয়ে অনুষ্ঠান করতাম, সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এখন 25শে বৈশাখ কি দেখি? 25শে বৈশাখ দেখি আমরা এরকম বড় করে মমতা ব্যানার্জির কাট আউট, আর পায়ের নিচে রয়েছে রবীন্দ্রনাথ, কোন রকমের ছবিটা চড়িয়ে দিল, আর সকাল 11টার থেকে শুরু হয়ে গেল টিপ টিপ বর্ষা পানি গান, রবীন্দ্রনাথ আউট হয়ে গেল। এই কালচার আমাদের সামনে তুলে দিচ্ছে, তাই তো? ভুল কিছু বলছি কি? ভুল বললে অবশ্যই বলবেন, এখানে দাঁড়িয়ে আছি, আপনাদের কথা মাথা পেতে নেব। আমরা স্বামী বিবেকানন্দর জন্মদিনের সময় কি দেখি ওই লাডলা ভাইপো যুবরাজ, সে নিজেই বিবেকানন্দ হয়ে চলে যাচ্ছে, স্বামী বিবেকানন্দ আউট হয়ে গেছে। আমরা ফিল্ম ফেস্টিভ্যালের সময় কি দেখি? সত্যজিৎ রায়ের ছবির পাশে মমতা ব্যানার্জির ছবি। আমাদের এখানে ডেঙ্গু ম্যালেরিয়া প্রচুর হয়, খালবিল জঙ্গল, সেসব তো পঞ্চায়েতে কাজ হয় না। তো ডেঙ্গু ম্যালেরিয়ার সময় যখন আমরা দেখি এরকম বড় বড় কাট আউট দেয় পঞ্চায়েত আর পৌরসভা থেকে, মশার ছবি উড়ে যাচ্ছে, এরকম ভনভন করছে, তার পাশেও মমতা ব্যানার্জির ছবি। তো যারা এই মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছিলেন, তাদের বাড়িতেও তো ছেলে মেয়ে রয়েছে। তাদের কি একবারও মনে পড়ে না যে 15 বছর এত যে ছবি দেখলাম, একটা শৌচালয় উদ্বোধন হলেও সেখানেও মমতা ব্যানার্জির ছবি দেখলাম, কিন্তু কাঁচি হাতে কোন শিল্প কলকারখানা উদ্বোধন করতে কেন মমতা ব্যানার্জির ছবি দেখতে পেলাম না? জবাব দেওয়ার সময় এসেছে ভোট বাক্সে। আজকে যদি কুতুবুদ্দিন ফতেই দাদা ভাইকে আপনারা ভোট দিয়ে পাঠান, তারা হিন্দু মুসলিমের রাজনীতি করবে না, তারা বলবে আমার আপনার কথা। তারা বলবে আপনার ঘরের যে বেকার ছেলেটি আছে তাকে দুবার অন্তত সুযোগ দিতে হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে ইন্টারভিউয়ের ব্যবস্থা করার জন্য। আজকে কুতুবুদ্দিন দাদা ভাইকে যদি আপনারা ভোট দিয়ে বিধানসভায় পাঠান, তাদের ইস্তাহার, আমাদের যে যৌথ ইস্তাহার, সেখানে বলা রয়েছে প্রতিটা বেকার, মানে প্রতিটা বাড়িতে, প্রতিটা পরিবারে অন্তত একজন বেকারকে সরকারি চাকরির ব্যবস্থা করে দিতে হবে। আজকে যদি কুতুবুদ্দিন দাদা ভাইকে ভোট দিয়ে আপনারা বিধানসভায় পাঠান, তারা স্মার্ট মিটারের বিরুদ্ধে কথা বলবে এই মূল্য বৃদ্ধির বাজারে 100 ইউনিট পর্যন্ত বিদ্যুতের ছাড় হবে, আর তারপরে যে 101 থেকে 200 ইউনিট অবধি বিদ্যুৎ, সেখানে হাফ হয়ে যাবে, অর্থ হাফ হয়ে যাবে। এগুলোই তো আমাদের রাজনীতির কথা হওয়া উচিত, এগুলোই তো আমাদের গণতন্ত্রের কথা হওয়া উচিত। তা না করে আমরা কাউন্টিং করছি কে কটা মন্দির করলো, কে কটা মসজিদ করলো।
এই ভোটটা বড্ড অদ্ভুত। এইবারের ভোটটা আমরা ছোট থেকে অনেক ভোট করে আসছি, অনেক ভোট দেখে আসছি, কিন্তু এই ভোটে যখন আমরা বাসে ট্রামে যাচ্ছি, চায়ের দোকানে বসছি, এখানেও যখন আমি আপনাদের সঙ্গেই বসে কথা বলছিলাম, এই সাইডে বসে প্রথম থেকে শুনছিলাম, আমার আশেপাশেই সবাই আলোচনা করছিল, ওই পাড়াটা হিন্দু পাড়া, ওখানে তো বিজেপি ভোট, ওই পাড়াটা মুসলমান পাড়া, ওখানে তো মুসলিম ভোট, এটা এইভাবে ভোট কাটবে, ওটা ওইভাবে ভোট কাটবে। তো সেই দাদা ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আমি জানি যে দাদা ভাই আমাকে বলছিল সেই দাদা ভাই কৃষক, তা আপনি তো কৃষক, একবার ভাবুন আরএসএস আপনার মাথাও কিভাবে রাজনীতির নামে ধর্ম ঢুকিয়ে দিয়েছে, যে আপনি কৃষকের কথা এখানে মঞ্চে এসে বলছেন না, নিজের জীবন যন্ত্রণার কথা ভুলে গেছেন। আরএসএস ভুলিয়ে দিয়েছে, আরএসএস এর বড় ছেলে নরেন্দ্র মোদী ভুলিয়ে দিয়েছে, আর আরএসএস এর দুর্গা তার ছোট মেয়ে মমতা ব্যানার্জি ভুলিয়ে দিয়েছে যে আমাদের রাজনীতির কথা, আমাদের কৃষকদের কথা বলতে হবে বিধানসভায় গিয়ে, ক্ষেত মজুরদের কথা বলতে হবে বিধানসভায় গিয়ে, ছাত্র যুব মহিলাদের কথা বলতে হবে বিধানসভায় গিয়ে। মমতা ব্যানার্জি আমাদের দিয়েছেন কি দিয়েছেন? আমরা দেখলাম একটা জগন্নাথ মন্দির দিয়েছেন ধরে। গোলাম কাকু বলার সময় বলছিল যে আমার আপনার ঘাম ঝরানো ট্যাক্সের টাকায় মন্দির করেছে, জগন্নাথ মন্দির। সেটা করেই থেমে থাকেনি, বাম জমানায় উত্তরবঙ্গে যে মহাকাল যেখানে এখন মন্দির ঘোষণা করেছে না, ওখানে আমাদের একটা জমি রাখা ছিল হাসপাতাল করার জন্য, তো সেইখানে ওখানে মহাকাল মন্দির হবে বলে ঘোষণা করে দিয়েছেন। গৌতম কাকু, গৌতম দেব, উনি আমাদের রেখেছিলেন সেক্টর 5-এর পাশে নিউ টাউনে একটা জমি, যেখানে আইটি হাব হবে, আরও বেকার ছেলে মেয়ে গ্রামের থেকে গিয়েও তারা চাকরি পাবে। সেই জায়গায় ভোটের আগে মমতা ব্যানার্জি গিয়ে ঘোষণা করছেন দুর্গা মন্দির হবে। ওনারই দলের এক বিধায়ক ওনার পাশ থেকে বেরিয়ে গেছেন, হুমায়ুন কবির। অনেক স্ক্যাম দেখেছি আমরা, সবাই ফেসবুক করি, হোয়াটসঅ্যাপ করি, অনেক স্ক্যাম দেখছি তার নামে। বেরিয়ে গিয়ে দেখলেন তো হিন্দুরা তো দুষ্ট হয়ে গেল, মুসলমান ভাইদের তো খেপাতে হবে, অতএব চলো ব্রিগেড করি, নাটক করি, বেলেডাঙ্গায় বাবরি মসজিদ হবে, সব ইট নিয়ে চলে আসো। আজকে একদম দুপুরবেলা আমি এখানে আসার আগে মোবাইলে দেখছিলাম ওনার দলের থেকে যারা প্রার্থী হয়েছেন সব তৃণমূলের শরণাপন্ন হচ্ছে। তাহলে বুঝতে পারছেন তো সেটিংটা? তাহলে এই মমতা ব্যানার্জির সরকার এখানে উনি এবং ওনার বিরোধীরা মিলে আমাদেরকে কি দিলেন? সরকারের টাকায়, আমার আপনার ট্যাক্সের টাকায় ভুরি ভুরি মন্দির দিলেন আর মন্দিরের প্রতিশ্রুতি দিলেন। তাহলে আমার আর আপনার ঘরের যে ছেলেটি মেয়েটি বড় হচ্ছে, শিক্ষিত হচ্ছে, একটা চাকরির দাবি করে, সে কি আজকে বাটি হাতে ওই মন্দিরের সিঁড়িতে গিয়ে আর ওই মসজিদের সিঁড়িতে গিয়ে ভিক্ষা ঝুলে নিয়ে বসবে? আর মমতার ওই ভাইপো সে হেলিকপ্টারে করে হারামের টাকা পেয়েছে, আমার আপনার ঘামে ঝরানো টাকায় ফুটানি মেরে বেড়াবে? ভোট দেওয়ার আগে আমরা এই কথাগুলো ভাববো না? একবারও ভোট দিতে যাওয়ার আগে ভাববো না? আজকে 15টা বছর ধরে কটা এসএসসি হয়েছে? আমি বাদুড়িয়ার মেয়ে, এখানকার মেয়ে, আমার পাশেই বাড়ি। আমি যখন স্কুলে যেতাম, আমার পাশেই যে গ্রাম একদম নাটুরিয়া, সেখান থেকে একজন দিদিভাই আমাদের বাড়িতে পরিচারিকা হিসেবে আসতেন কাজ করতে। সেই দিদিভাই আমাদের বাড়িতে কাজ করতেন, আমি পড়তাম। সেই দিদিভাইয়ের মেয়েকে আমি দেখেছি পরবর্তীতে বাম জামানায় এসএসসিতে একটা চাকরি পেতে, স্কুল টিচার হয়েছে। আমাকে ভ্যানে করে এলএমএস স্কুলে নিয়ে যেত যে বাবুর কাকু, আমার ভ্যান কাকু ছিল, আমি দেখতাম সে আমাকে ভ্যানে করে স্কুলে নিয়ে যেত, আবার বাড়িতে আসতো, তখন ছোট ছিলাম। আমার বাড়িতে ফেরার পরে যখন গামছাটা নিংড়াতো, টপ টপ করে ঘাম পড়তো, বলতে লজ্জা করে না? পরবর্তীকালে ওই বাবুর কাকুর ছেলেই আমার শিক্ষক হয়েছিল বাম জামানায়, এসএসসির মাধ্যমে চাকরি পেয়ে সেই ভ্যান চালকের ছেলে শিক্ষক হয়েছিল। আর এখন যদি কাউকে শিক্ষক হতে হয়, এই জামানায় যদি কাউকে চাকরি পেতে হয়, আমরা সবাই জানি যে কিভাবে কিডনি বিক্রি করতে হবে, কিভাবে জমি বিক্রি করতে হবে, তাও কোনো পাশের কোনো হিগত্তা হবে না। আমাদের পাশের বিধানসভা বিনা মণ্ডলের কথা আপনারা শুনছিলেন, দেখেছেন কিভাবে 9 কোটি টাকার ঘাপলা করেছে আমার আপনার মতো বাড়ির থেকে টাকা নিয়ে চাকরি দেবে বলে 14 জনের। সেই স্ক্যাম প্রমাণ সহ ফেসবুকে আমরা দেখেছি, আমরা সবাই দেখেছি কম বেশি এখানে। তাই এই তো পয়সার রেপিট আর ওপিট, কোনো তো কম যায় না। পঞ্চায়েত ভোট নিয়ে অনেক কথা বলছিলাম, শুনছিলাম আর কি, বলছিলাম না। তো একবার ভেবে দেখুন, আমাদের বাদুড়িয়াতে ছোট থেকে রাজনীতির পরিবেশে বড় হয়েছি, রাজনীতি করতে দেখেছি, বিরোধী রাজনীতি বেশি দেখেছি, কখনো আমাদের সেলিম কাকুও বিধায়ক হয়েছে। তাহলে আমাদের পক্ষের রাজনীতিও দেখেছি, বিপক্ষের রাজনীতিও দেখেছি, কিন্তু বিশ্বাস করুন কোনোদিনও দেখিনি পৌর ভোটে আমার ভোটটা অন্য কেউ দিয়ে দেবে, ছাপ্পা হবে, 3 নম্বর 5 নম্বর ওয়ার্ডেও ছাপ্পা হবে, ওই 11 নম্বর ওয়ার্ডে বন্দুক নিয়ে ঢুকে যাবে।
আমরাও এখানে পঞ্চায়েত ভোট অনেক দেখেছি ছোট থেকে, সারা রাত ব্যাপী কাউন্টিং হতো, সব দলের লোক থাকতো, রাজনৈতিক সৌজন্যতা থাকতো। আর এখন আমরা কি দেখি, পঞ্চায়েতে আমাদের এই 23 সালের পঞ্চায়েতে ত্রিস্তরীয় দুর্নীতি হলো আমাদের এই বাদুড়িয়াতে, যা কোনোদিনও অনেক বয়স্ক বাবারা চাচারা আছেন, অনেক বছর ধরে অনেক কটা ভোট পার করেছেন, কোনো পঞ্চায়েতে আমরা বাদুড়িয়ার ইতিহাসে এরকম দেখিনি। ত্রিস্তরীয় দুর্নীতি। প্রথমে বাড়ি বাড়ি গিয়ে ওই কালো স্করপিও, কার কথা বলছি আপনারা সবাই জানেন, সেই কালো স্করপিও নিয়ে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে নমিনেশন উইথড্র করালো। তারপরের স্তর হলো ভোটের দিনকে আমার অনেক যুবকর্মীরা সেদিন লড়েছিল, আমাদের সঙ্গে যে সহযোদ্ধারা ছিল তারা বুক আগলে ব্যালটগুলো আঁকলানোর চেষ্টা করেছিল, কেউ কেউ পুকুরেও ফেলে নষ্ট করেছিল। তারপরেও শেষ রক্ষা হয়নি। একটু আগে মিলন বলছিল, ও নয়া বস্তিয়ার ক্যান্ডিডেট ছিল আমার ভাই, সে যখন কাউন্টিংয়ে প্রায় জিতে গেছিল সেই সময় তার ভোটটাকেও এরকম তুলে খেয়ে নিয়েছিল। আর এই যে পাশে দিলীপ স্কুল, তার পাশে আমরা দেখেছি কার ব্যালট পড়েছিল, আর সেই দিদিমণি কিভাবে এখনো পঞ্চায়েত সমিতির মেম্বার হয়ে রয়েছে, হেরে গিয়েও লজ্জা করে না। এই রাজনীতি যদি আমরা ফিরিয়ে আনতে চাই বাদুড়িয়াতে, তাহলে আমরা ভুলে যাব কুতুবউদ্দিন দাদাভাইকে। সৎ ছেলে বলে আমরা চোখে দেখতে পাচ্ছি না, আমরা ভাবছি যে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে, ধাক্কা খাচ্ছি বারবার সব ব্যানারে, অথবা বড় ব্যাপারে জিতে যাচ্ছে। বিশ্বাস করুন, ভয়ে তাদেরও থরহরি কম্প। আজকের ভিড়টা দেখার পরে তারাও ভাববে, এবং আপনাদেরকে বলছি অনেক ভয় আছে আমাদের বাদুড়িয়াতে। আজকে যারা এসছেন তাদেরকে রেড স্যালুট, রক্তিম অভিনন্দন, কিন্তু অনেকে মাইকে আমাদের কথা শুনছেন, ভয়ে বেরোতে পারছেন না, হয়তো ওই ঝান্ডাটাও মারতে যেতে হচ্ছে। তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ঘুণ পোকা হয়ে ভেতরে ঢুকে যান, সঙ্গে থাকুন, টিফিনটা খান, কিন্তু ভোটটা এসে ওই খামে দিন, যাতে কুতুবউদ্দিন ভাইজান আপনার ছেলে মেয়েটারও কথা গিয়ে ওই বিধানসভায় বলতে পারে। 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল। কৃষকদের কথা বলছিলাম, এই যে কৃষকরা, আলু চাষিদের কথা, আজকেও আমি এখানে বসে যখন বক্তৃতা শুনছিলাম, একটুখানি ফেসবুক দেখছিলাম, আজান হচ্ছিল যখন থেমে গেল, তখন দেখলাম আজকেও 2 জন আলু চাষি আত্মহত্যা করেছেন। আলু চাষিদের অবস্থা ভেবেছেন? অন্যান্য কৃষকদের অবস্থা ভেবেছেন? আজকে যদি কুতুবউদ্দিন দাদাভাইকে আপনারা বোতামটা টিপে ভোট দিয়ে পাঠান, তাহলে দেখবেন যে উনি গিয়ে বলবেন 16টি সহায়ক মূল্য কৃষির তার ন্যূনতম দাম দিতে হবে। আলু চাষিদের দুর্দশার কথা একটু ভাবুন। আজকে ভোট রাজনীতিতে সবাই তাদের কথা ভুলে গেছে। আগে এক বস্তা আলুর দাম ছিল, আলুর যে বস্তাটা তার দাম ছিল আগের বছর 11 টাকা, আর এবছর আলুর যে বস্তাটা তার দাম হয়ে গেছে 35 টাকা। আলুর থেকে আলুর বস্তার দাম বেশি হয়ে গেছে। আলু চাষিরা সহায়ক মূল্য পাচ্ছে না, জেলার বিভিন্ন প্রান্তে প্রান্তে সুইসাইড করছে, পেটের খিদের যন্ত্রণায়, জাত ভুলে গিয়ে, হিন্দু না মুসলিম ভুলে গিয়ে, দুমুঠো ভাতের লড়াইতে হেরে গিয়ে, এই রাজনীতির কাছে হেরে গিয়ে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। সেখানে গিয়ে কেউ ন্যূনতম একটা ছবি পর্যন্ত তোলার প্রয়োজন মনে করছে না। এত তো বিধায়ক আমরা পাঠিয়েছি বিধানসভায়, কারোর তো মনে পড়ে না প্রান্তিক মানুষদের কথা, কারোর তো মনে পড়ে না চাষিদের কথা। 1 কিলো আলুর দাম এখন যা হয়ে গেছে, চাষিরা যেটা বিক্রি করছে, বিক্রি করে 1 প্যাকেট বিড়ির দাম ওঠে না। আর আমরা দেখেছি 2011 সালের আগে তৃণমূলের যে এখন বড় বড় নেতা হয়ে গেছে, আগে একটা বিড়ি 3 বার ফুঁকতো, একটা সাইকেলে 2 বার পাম দিত, কালো স্করপিও থেকে কোনোইটা এরম বের করে হুশ করে উড়িয়ে যাচ্ছে। তাই আপনাদেরকে বলবো, এই যে বড় ফুল নিয়ে তো এখন বলার প্রয়োজনই হয় না, কারণ বাদুড়িয়াতে অপ্রাসঙ্গিক, প্রয়োজনই পড়ে না, বাদুড়িয়ার মানুষ ওদেরকে অ্যাকসেপ্ট করবেই না। তো এই বড় ফুল আর ছোট ফুল মিলিয়ে অনেকক্ষণ ধরেই শুনছিলেন অনেক বক্তার কথায়, আমাদেরকে প্রান্তিক মানুষদেরকে, খেটে খাওয়া মানুষদেরকে যেভাবে এপ্রিল ফুল করছে, আগামী 29শে এপ্রিল ওই খামের ভেতর থেকে বামের ওই ঝান্ডাটা বের করে সেখান থেকে কাস্তেটা নিয়ে ওই ফুল দুটোকে গোড়া পেরে কেটে দিয়ে কুতুবউদ্দিন ভাইজানকে আপনারা বিধানসভায় পাঠাবেন তো? পাঠাবেন তো বন্ধুরা? পাঠাবেন তো মায়েরা? পাঠাবেন তো? এত রাত অবধি আমাদের বাদুড়িয়ার মায়েরা এখানে বসে আছেন কেন জানেন? কারণ এটা এমন একটা মঞ্চ যেখানে মায়েদেরকে সম্মান দেওয়া হয়, এটা এমন একটা মঞ্চ যেখানে মায়েরা সেফ ফিল করে, নিশ্চিন্তে এত রাত অবধি বসে থাকতে পারে। এটা তৃণমূলের মঞ্চ নয়। তৃণমূলের যে সুপ্রিমো মমতা ব্যানার্জি, আমাদের মেয়েদের জন্য, মায়েদের জন্য কি করলো? মহিলা মুখ্যমন্ত্রী এসেছিল, আমরা তো ভেবেছিলাম আমাদের উন্নতি হবে। 1 মিনিট দাদা ভাই।
তো দিদি ভাইরা, দাদা ভাইরা, যে কথাটাই ছিলাম, আমার মায়েরা এখানে এখন রাত 10টা বেজে গেছে, ভাইজানের জন্য বসে রয়েছে। এই মায়েরাই অন্য কোনো সভায় দেখবেন না যে বসে থাকতে। কেন জানেন? কারণ সেফ ফিল করে না। আমরা উপলব্ধি করেছি, আমরা যারা মেয়েরা আছি আমরা উপলব্ধি করেছি শুধুমাত্র 1500 টাকায় বিক্রি আমরা হব না, কারণ আমরা অভয়ার কথা ভুলে যাইনি। আমাদেরই ঘরের মেয়ে, সে ডাক্তার ছিল, সে ডিউটি করার সময় কিভাবে ব্রুটালি অত্যাচারিত হয়ে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। ভোটের বোতামটা টেপার আগে আমার মায়েরা সেই কথাটা মনে রাখবে। আমি ভিডিওতে দেখছিলাম, নওশাদ ভাইজানের একটা ভিডিও দেখি ওনার পোস্টে, সেখানে দেখছিলাম অনেক মায়েরা যাচ্ছে সেই সভায়। তো একজন সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করছে, আপনি তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান? বলছে হ্যাঁ পাই। আমাদেরকে মাইক খাটিয়ে বলতে হবে না, আমি সেই মায়ের কথাই কোট করে বলছি। বলছে আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তো পান, তাহলে কোন লজ্জায় আজকে ভাইজানের মিটিংয়ে যাচ্ছেন? সেই মা গর্ব করে মুখটা ফিরিয়ে সাংবাদিকের দিকে আঙুল তুলে বলেছে, আমি নিজে ফেসবুকে দেখেছি, হয়তো আপনারাও অনেকে দেখেছেন, বলছে তোর বাপের টাকা, মমতা ব্যানার্জি কি তার বাপের আলমারির থেকে টাকা এনে আমাদের দিয়েছে? আমার বর যে সরকারি চাকরিটা করেছে, আমার বর সকাল থেকে রাত অবধি যে চায়ের দোকানে লাইটটা জ্বালিয়েছে, তার ট্যাক্সের টাকায় ওই প্রকল্প হয়েছে, আর সেই প্রকল্পের টাকা থেকে ছিটে ফোঁটা ভিক্ষা দিচ্ছিস আমাদেরকে, সেই টাকায় সংসার চলছে। যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছিস, লক্ষ্মীর ভাণ্ডারের নাম করে সেই আমাদেরকে কিনতে পারবি না। একটা খাসির কেজি 800 টাকা, আর ভেবেছিস আমরা 1500 টাকায় বিক্রি হয়ে যাব? সেই দিন শেষ হয়ে গেছে। আজকে বলতে চাইছি সেই মায়ের উদ্দেশ্যে, সেই মা আমাদেরকে চোখ খুলে দিয়েছে, সেই মা আমাদেরকে বলেছে যে যখন কোনো শিশুকন্যা, যখন কোনো 7 থেকে 70 অবধি কেউ অত্যাচারিত হয়, কোনো মহিলা ধর্ষিতা হয়, সেখানে মহিলা মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে কি করবে? সেখানে গিয়ে সান্ত্বনা দেবে, তাকে চেষ্টা করবে। তা না করে কোথাও গিয়ে বলে ওর তো লাভ অ্যাফেয়ার ছিল, কোথাও গিয়ে বলে ও তো বিয়ের আগে প্রেগনেন্ট ছিল, কোথাও গিয়ে বলে ও তো খদ্দের ধরার জন্য দাঁড়িয়েছিল, আর যেখানে কিচ্ছু বলতে পারে না সেখানে গিয়ে বলে এর রেট 10 লাখ, ওর রেট 12 লাখ। আমার প্রশ্ন, যারা টিএমসির ভাই বোনেরা আছেন, আপনাদেরও তো মুখ্যমন্ত্রী, আমাদেরও মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কোনো দলের হয় না, মুখ্যমন্ত্রী পোস্টটা সরকারের হয়। তা যে দেশের মুখ্যমন্ত্রী মায়েদের, মেয়েদের রেট ফিক্সড করে দেয়, তাকে কি মুখ্যমন্ত্রী বলে নাকি দালাল বলে? সেই বিচার করবেন না আপনারা? ভোট দিতে যাওয়ার আগে ভাববেন না হাঁসখালি সেই মেয়েটার কথা? ছোট্ট একটা মেয়ে ছিল, কি দোষ করেছিল? একটা বন্ধুর বাড়িতে জন্মদিনের পার্টিতে গেছিল, 17 বছর বয়স। বন্ধুটি ছিল হাঁসখালির তৃণমূলের উপপ্রধানের ছেলে। তারপরে সারা রাত মদ্যপ অবস্থায় মেয়েটিকে ফিরতে না দিয়ে ধর্ষণ করে, অত্যাচার করে, যখন জানাজানি হয় ঘরের পেছনে নদীর তীরে তাকে জ্বলন্ত করে দেয় আধমরা অবস্থায়। বাবা মা বডি পায়নি। এই দিন দেখার জন্য আমরা পরিবর্তন চেয়েছিলাম। আমাদের পাশে মাটিয়াতে 2 বছর আগে আমরা দেখেছি ধর্ষণ হয়েছিল। 34 বছরের বাম জামানা দেখেছি। আমার বয়স 35 প্লাস 36 হতে চললো। কোনোদিনও আমি দেখিনি যে আমি রাত 10টার সময় বাড়ি ফিরবো আর আমার বাবাকে মাকে চিন্তা করতে হবে মেয়েটা ঠিক মতো ফিরতে পারছে তো, ওখান থেকে সভা করে ওই অন্ধকার রাস্তা দিয়ে ফিরতে পারবে তো। কোনোদিনও আমার দিদিকে, আমার পিসিকে এই ভয় দেখিনি, কিন্তু আমার বাবা মার মধ্যে সেই ভয় এসে গেছে, কারণ আমরা কেউ সেফ নই। শুধুমাত্র 1500 টাকা দিয়ে কেনা যায় না। আর মায়েদের উদ্দেশ্যে বলছি, আপনাদের বাড়ি বাড়ি গিয়ে, অন্তত সব জায়গাতে, বাদুড়িয়াতেও খবর আছে, বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের কিছু দালাল বলছে, ভাবে কি আমরা অশিক্ষিত, যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় ভেবেছে কিনে নিয়েছে। বলছে এই তোমরা যদি তৃণমূল ছাড়া অন্য কাউকে ভোটটা দাও, তোমাদের ভোটটা কিন্তু আমরা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার তোমাদের নাম কেটে দেব, থাকবে না। আমরা কিন্তু সব জানতে পাচ্ছি। এখন কি সবাই আর নাকে ভাত দেয়? সেই দিন আছে? মায়েরা কি অতই বোকা? আপনাদের উদ্দেশ্যে বলছি, যদি কেউ একজনও এই টোপ খেয়ে থাকেন বা মনে ভয় এসে থাকে যে আমার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, আপনাদের উদ্দেশ্যে বলছি, বাম জামানায় বার্ধক্য ভাতা চালু হয়েছিল, বাম জামানায় বিধবা ভাতা চালু হয়েছিল, আজও মমতা ব্যানার্জির সরকার সেই ভাতাগুলো দিতে বাধ্য। অতএব কোনো প্রকল্প, কোনো সরকারি প্রকল্প যেটা শুরু হয়েছে, যে সরকারি আজকে আসুক না কেন, তার বন্ধ করার অধিকার থাকে না। কারণ এই সরকারি প্রকল্পগুলো আমার আপনার ট্যাক্সের টাকায়, আবারও বলছি, মাথার ঘাম পায়ে ফেলা ট্যাক্সের টাকায় হয়। তাই ওই সব টোপও খাবেন না।